আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ করছে, এই বিষয়টি গ্রহণযোগ্য নয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয় দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানোর কথাও বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি করল পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় এলওসি ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ সীমান্তের মন্ডল সেক্টরে সিটপে তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। এরপর জানাবো এবার পশ্চিম তীরকে গাজায় পরিণত করতে মরিয়া ইসরায়েল। দখলদার ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে যে কৌশল প্রয়োগ করেছে, ঠিক একই কৌশলে এবার ফিলিস্তিনের আরেক শহর পশ্চিম তীরে সামরিক আগ্রাসন বৃদ্ধি করছে। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে 52,653। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের অব্যাহত হামলায় গত 24 ঘণ্টায় আরও 38 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 145 জন। জানাবো আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর করদাতা বান্ধব উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 16 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছে। এছাড়াও 20 লাখের বেশি করদাতা ইতিমধ্যেই ই রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ পুশিন করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানানো হবে। এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাকে পাঠানোর কথাও বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিষয়টি জানান। বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা চলছে জানিয়ে তিনি আরও বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে পাঠাতে বলা হয়েছে। আজ ভোর 4:30 থেকে মাটিরাঙ্গা তাইনন্দ সীমান্ত দিয়ে 15 জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন ও পানছড়ি লোগাং ইউনিয়নের রূপ সেনাপাড়া সীমান্ত দিয়ে 24 জন সহ মোট 66 জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেছে। আটককৃতরা বাংলা ভাষাভাষী। তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানা গেছে। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা জানান, সর্বশেষ খবর পর্যন্ত 66 জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। তাদের আওতায় রয়েছে অনুপ্রবেশকারীরা। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশ আপ করানোর চেষ্টা করছি। সম্প্রতি মেহেরপুর মুজিবনগরে গিয়ে 10 জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় বিএসএফ। আটককৃতরা বিজিবিকে জানিয়েছে, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে।
ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের। চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় এলওসি ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি ঘুরে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরে শ্রীটপে এই তল্লাশি চৌকি ঘুরে দেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের ভারতীয় পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এতে 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানের কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এরপরই পাকিস্তান ভারতের উপর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। তারাও আগামীতে সুযোগ সুবিধা বুঝে তারপর হামলা চালাতেও প্রস্তুত। পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি শেবাজ শরীফ জানিয়েছেন পাকিস্তানের উচিত হবে তার সর্বশক্তি দিয়ে এবার ভারতের বুকে আঘাত করা, কারণ কোনরূপ সন্ত্রাসী কর্মকাণ্ডতে জড়িত না থাকার পরও তারপর পাকিস্তানকে সরাসরি দায়ী করছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু পাকিস্তান কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তারা আবারও বিষয়টি নিশ্চিত করেছে। এবার পশ্চিম তীরকে গাজায় পরিণত করতে মরিয়া ইসরায়েল। দখলদার ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে যে কৌশল প্রয়োগ করেছে ঠিক একই কৌশল এবার ফিলিস্তিনের আরেক শোর পশ্চিম তীরে সামরিক আগ্রাসন বৃদ্ধি করছে। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। আজ প্রকাশিত পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে আক্রমণের প্রকৃতি এবং মাত্রা বাড়ানো হয়েছে। সেখানে ড্রোন হামলা করা হচ্ছে, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী আক্রমণ বাড়িয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর পাশাপাশি ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং আক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পশ্চিম তীর এখন গাজায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফিনান্সিয়াল টাইমস বলছে গত 18 মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিরুদ্ধে এমন সব কৌশল ও অস্ত্র ব্যবহার করে আসছে যা গাজা উপত্যকার বিরুদ্ধে বারবার ব্যবহৃত হয়েছে। তবে বছরের পর বছর ধরে পশ্চিম তীরে কখনো সেই কৌশল এবং অস্ত্র ব্যবহার করা হয়নি। এই পরিস্থিতির কারণে বিভিন্ন ত্রাণ সংস্থা সতর্ক করে বলেছে তারা সব জায়গায় ধ্বংস চালিয়ে যাচ্ছে। তাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই সব পক্ষকে কাজ করতে হবে, তা না হলে তারা পুরো এলাকায় ধ্বংস করে দেবে। তাদের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচতে নানা রকম কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। বিশেষ করে গাজার বিভিন্ন শহরগুলোতে তারা হামলা অব্যাহত রেখেছে। তাদের এই হামলার কারণে এখন পরিস্থিতি অনেক খারাপ পর্যায়ে চলে এসেছে। গাজা ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে 52,653। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলা গত 24 ঘন্টা আরও 38 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 145 জন। এ নিয়ে 2023 সালে অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে 52,653 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,18,897 জনে। বিবৃতিতে আরও জানানো হয়েছে এছাড়াও অসংখ্য লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলো কাছে পৌঁছাতে পারছে না। নিখোঁজ থাকা এসব ফিলিস্তিনিদের মৃত হিসেবে গাজার তথ্য অফিস জানিয়েছে গত 19 মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে চলতি বছরের জানুয়ারিতে এক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর করা হয়, তবে সেই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গত 18 মার্চ থেকে আবারও
গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে সেই থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২৫৪৫ জন নিহত এবং ৬৮০০ জনের বেশি আহত হয়েছে। এর আগে ২০২৪ সালে নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে একটি মামলা রয়েছে চলমানে। বর্তমান 10 দিন ধরে এই মামলার শুনানি চলছে, সূত্র আনাদুলু এজেন্সির।